স্বার্থবাদী মহল কিন্তু এখনো চক্রান্ত চলছে যে রিকন্ডিশন গাড়িকে বন্ধ করে দেওয়া যায় কিনা। বাংলাদেশ পাকিস্তান আমলে এইখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি করবার জন্য দুটো উদ্যোগ হয়েছিল। তারপরে আমরা স্বাধীন হলাম, স্বাধীনতার পরে 54 বছর আমরা অতিক্রম করে এসেছি, আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা হয়নি। এটার পেছনে কারণটা কি? স্বাধীনতার পরে আপনার যখন গান্ধারা ইন্ডাস্ট্রি ছিল পাকিস্তান আমলে, যেটা পাকিস্তানের মানে ট্রাক বাস অ্যাসেম্বলিং করতো তারা, তো ট্রাক বাসের তারা অ্যাসেম্বলিং করতো, কিন্তু আবার একটা গাড়ি কারও তারা অ্যাসেম্বলিং করছিল। তাদের প্ল্যান ছিল প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচারিং, ক্রমশ তৈরিতে যাওয়া। তো সেটা স্বাধীনতার পরে পরে জাতীয়করণ করা হলো, নাম হলো প্রগতি ইন্ডাস্ট্রি। ও জাতীয়করণের পরে কিন্তু এই সম্ভাবনা, জেনারেল মোটর বলছিল তোমরা এটাকে প্রাইভেট সেক্টরে রাখো, আমরা তোমাদেরকে হেল্প করব। তখনকার সরকার সেটা রাজি হয়নি। ন্যাশনালাইজ করার পরে সেটা যা হবার তাই হয়েছে, সেটা ওইখানেই তার প্রসপেক্ট শেষ হয়ে যায়। বিগত বাংলাদেশ স্বাধীন হলো কত বছর, এখন 54 বছর চলছে। 54 বছরে কিন্তু কোনো অগ্রগতি নাই, বরং যাও ছিল তাও শেষ হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা ভারতের কমার্শিয়াল ট্রাক বাসের বাজারটা অলমোস্ট শতভাগ এখন ভারতের হাতে। বলা হচ্ছিল যে ভারত থেকে অনেকে তৈরি হবে, কিছু তৈরি হবে, এমনকি একটা ছোট পিকআপও তৈরি করতে পারা যায়। তো সেই ক্ষেত্রে বয়সের ভার দিয়ে 5 বছর বয়স রেখে কিন্তু টোটালের অনেক নিম্নমানের বাস ট্রাক, যেগুলো 30-40 বছর আগের টেকনোলজি আউট হয়ে গেছে, সেটা আমদানি করছে নতুনের নামে। আর আমরা জাপান থেকে আনছি সর্বশেষ প্রযুক্তির, সেটাকে বন্ধ করার অনেক রকমের পায়তারা চলছে। এই বাংলাদেশের ঢাকার প্রাইভেট ট্রান্সপোর্টের চেহারাটা ভালো কেন দেখছেন জানেন? জাস্ট বিকজ অফ জাপানিজ ভেহিকেল। এবং এইটা আমরা বহু লড়াই করে সাকসেসিভ গভর্নমেন্টকে আমরা কৃতজ্ঞতা জানাই। চিন্তাবিদ, প্রশাসন, এই সরকারি অফিসার, সামরিক অফিসার, সমস্ত পুলিশ বাহিনী সবাই কিন্তু এ ব্যাপারে, এনজিও, আপনারা মিডিয়া সবচেয়ে বড় সমর্থন করাতে কিন্তু টিকে আছে। নতুবা স্বার্থবাদী মহল কিন্তু এখনও চক্রান্ত চলছে যে রিকন্ডিশন গাড়িকে বন্ধ করে দেওয়া যায় কিনা। সমালোচনা আপনাদের করা হয় যে রিকন্ডিশন গাড়িগুলো ওখানে যথেষ্ট লাইফ ওখানে যাচ্ছে, তারপরে আসছে এবং এগুলো বেশি পলিউশন করছে। ওইটার ব্যাপারে আপনাদের বলতে, এটার একদম সবচেয়ে বড় উদাহরণ হলো বিলেত, উন্নত বিশ্ব। সে কিন্তু বলছে যে আমার এখানে যে গাড়ি আমদানি হবে তার ইমিশন স্ট্যান্ডার্ড দিয়ে এত বেশি দূষণ থাকলে আসবে না, থাকলে তাকে ফাইন পেনাল্টি দিতে হবে। কিন্তু আমাদের এখানে করছে কি বয়স দিয়ে। আমরা যে গাড়িগুলো আনি জাপানের জন্য তৈরি, একদম বিশ্বের সেরা। ফলে এমনকি জাপান যখন রপ্তানি করে তখন কিন্তু ওই ইন্দোনেশিয়া থেকে করে, থাইল্যান্ড থেকে করে, অন্য দেশ থেকে করে, সে কিন্তু একই মডেল করে না, সেখানে লোয়ার কোয়ালিটি করে, আগের টেকনোলজিটা করে। এখন থেকে 15-20-25 বছর আগের টেকনোলজিটা ট্রান্সফার করে দেয় ইন্দোনেশিয়াতে, ট্রান্সফার করতেছে চীনে। কিন্তু জাপান থেকে আমরা যেটা আনছি ওর কোনো তুলনা হয় না। যার জন্য বাজার অর্থনীতি যাকে বলে, বাজার দেখেন অনেক বেশি ট্যাক্স দিয়েও একটা মধ্যবিত্ত স্বপ্ন চিন্তা করে যে আমি একটা জাপানি গাড়ি কিনবো। ইন্ডিয়া থেকে আনা এই যে হোন্ডার এগুলো জিপ টিপগুলো অনেক কম দাম, ট্যাক্সও অনেক কম করেছে ওরা, কিন্তু আমরা অনেক বেশি ট্যাক্স দিয়ে আমরা কিন্তু ক্রমশ বাজার হারিয়ে ফেলতেছি। কারণ ট্যাক্স আমাদের থেকে একটা অসামঞ্জস্যতা, বৈষম্য কিন্তু আছে, অনেক বেশি ট্যাক্স নিচ্ছে। আমরা আপনার অনুষ্ঠানের মাধ্যমে সদস্য সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি 000 প্রবক্তা, আমি বলবো এখানে যেটা অর্থনীতি আছে, এখানে যেটা বিশাল সামাজিক ব্যবসা আমরা গড়ে তুলেছি, সে রিয়েলি এ সোশ্যাল বিজনেস। এখানে কিন্তু মনোপলি নাই, কোনো এজেন্ট নাই। আমরা সবাই মানে হাজারের উপরে আমাদের সদস্য আছে, লক্ষাধিক লোক সারা দেশে কাজ করছে এই ইকোনমিকে ঘিরে। তার পার্টস, ইউজড পার্টস, লোকাল সার্ভিস, লোকাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে অনেক কিছু। এইটা কিন্তু গড়ে উঠছে বিগত 50 বছরে। আমরা মনে করি যে এখানে বয়সের সীমা দিয়ে আমাদের বরং প্রতিকূল অবস্থা তৈরি করা হয়েছে। নতুন বাজার তৈরি যদি করতে হয় তাহলে মানুষকে কিনতে মানে বাজারটা হতে হবে কমপক্ষে 1 লক্ষ গাড়ির বাজার। তাহলে কিন্তু আপনি 40% তৈরি করতে পারবেন। সাউথ আফ্রিকার কনসালটেন্ট আসছিল এই অবশ্যই, তারা বলে গেছে, তারাকে সরকার এনেছিল যে প্রগতিতে গাড়ি তৈরি করবে, মেড ইন বাংলাদেশ গাড়ির একটা চিন্তা বিগত সরকারের ছিল। তখন তারা আমাদের কাছে ইন্টারভিউ করতে আসছে, আসে আমি তাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের দেশের অবস্থা কী। বলছি সাউথ আফ্রিকাতে আমরা গাড়ি তৈরি করি 40%, ইম্পোর্ট করি 60%। শুল্ক করার তারতম্য কি? লোকালটা করলে 39% কম, আমদানি করলে 39% বেশি। চয়েস ইজ মার্কেট। অর্থাৎ মার্কেট ইকোনমিতে আপনি কিন্তু বন্ধ করতে পারেন না, বরং ইমিশন স্ট্যান্ডার্ডকে ঠিক করে বয়সের সীমা তুলে দেওয়া উচিত। তাহলে কিন্তু এখন যে বৈদেশিক মুদ্রা, যে গাড়ি আমি $25,000 আনি, সেটা আমি কিন্তু কয়েক বছরের পুরনো হলে আমি $12,000 আনতে পারি। আমার $12,000 বেঁচে গেল, সরকার পুরো রেভিনিউ পেলে, এখন যা রেভিনিউ পায় তার ডবল ট্রিপল রেভিনিউ পাবে এবং আপনি গাড়িটা কিনতে পারবেন। তাহলে উইন উইন একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আমি আমার বিনীতভাবে বলবো সদস্য সরকার, আপনারা অর্থ মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড,
আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প, সবাই মিলে কিন্তু আপনারা ব্যাপারটা দেখেন, বিশ্ব প্রেক্ষিতগুলো দেখেন, বিশ্ব উদাহরণগুলো দেখেন। যেমন ইন্দোনেশিয়ার সিঙ্গাপুরে তারা পলিসি করেছে, তারা 2030 সালের মধ্যে সব গাড়ি হাইব্রিড করে ফেলবে। আমরা কিন্তু সরকার ঘোষণা করে কিছু আপনার শুল্ক কর ছাড় দেওয়াতে অলমোস্ট কিন্তু হাইব্রিড দিকে চলে যাচ্ছি আমরা। এবং এখন ইলেকট্রিকের কথা বলে জানেন, ইলেকট্রিক ভেহিকেলের ডিউটি অনেক কমিয়েছে, 89%। তাতে রোলস রয়েস গাড়ি চলে আসছে এখানে নাকি 12-13টা, যেটা উন্নত বিশ্বে কিন্তু লাক্সারি ট্যাক্স আছে, তাকে ট্যাক্স নেই। আপনি এমনি গাড়ি আনলে 800% ডিউটি, আর ওইখানে ইলেকট্রিক নাম দিলে 89% ডিউটি। তাহলে সরকার তো মারা যাবে এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে যাবে, ট্রেডগুলো ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি আমাদের অভিজ্ঞতাটা কাজে লাগান, আপনারা একটা বসে একটা বিশ্বমানের পলিসি তৈরি করেন এবং বলেন যে লোকালি যে সত্যিকার যে তৈরি হয় সেই তৈরির প্যারামিটার কী, তৈরি বলতে কী বোঝা যায়, তাকে কত পার্সেন্ট আপনি সাপোর্ট করবেন এবং আমদানি করলে কত বেশি হবে, তারপরে কত দিনের মধ্যে আমরা হাইব্রিড পর্যন্ত যাব এবং কমার্শিয়াল গাড়িগুলি কতদিনে ইলেকট্রিক হতে পারে। ইংল্যান্ডের মতো করে আমরা এই জিনিসটা নিয়ে আগামীতে আপনাদের কাছে আসবো।